বিমানবন্দরে ওসমান হাদির মরদেহ গ্রহণ করলেন উপদেষ্টা ও রাজনীতিবিদরা। সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা কাল, রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া। ওসমান হাদি হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ, জুলাই সৈনিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার, অভিযোগ বক্তাদের। শোকাচ্ছন্ন ঝালকাঠিতে শহীদ ওসমান হাদির গ্রামের বাড়ি, বিচার চাইলেন স্বজনরা। হত্যার বিচারের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, জানালেন ডাক্তার জাহিদ। তারেক রহমানের সংবর্ধনাস্থল পরিদর্শন বিএনপি নেতাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশে এসে পৌঁছেছে জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মরদেহ। সন্ধ্যে 6টার কিছু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ওসমান হাদিকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি। পরে সেখান থেকে নামিয়ে ফ্রিজিং ভ্যানে ওঠানো হয় জাতীয় পতাকায় মোড়ানো বীর শহীদ ওসমান হাদির মরদেহ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন এলজিআরডি উপদেষ্টা আদিল রহমান খান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সহ বিশিষ্টজনেরা। পরে বিমানবন্দর থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের উদ্দেশ্যে হাদির মরদেহ নিয়ে বেরিয়ে যায় ফ্রিজিং ভ্যানটি। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে রাতে হিমাগারে রাখা হবে হাদির মরদেহ। শনিবার দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। ইনকিলাব মঞ্চ আরও জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদিকে দাফনের দাবি জানিয়েছে তার পরিবার। দর্শক, শরীফ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, হাদির মরদেহ দেশে আনা থেকে শুরু করে পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে আমাদের জানান। জি সোমা, আপনি ইতিমধ্যে জানিয়েছেন যে জাতীয় বীর অর্থাৎ শহীদ ওসমান হাদিকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঠিক 6টার পরে লাল সবুজের কফিনে মোড়ানো তার মরদেহটি তার নিজস্ব যে মাটিতে, জন্মভূমিতে, যে মাটির জন্য, যে জন্মভূমির জন্য তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যিনি জীবন দিয়েছেন, অকুতভয় সৈনিক, সেই সৈনিক হাদির মরদেহ আপনারা জানেন যে কিছুটা শিডিউল ব্যত্যয় করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ 8 নম্বর গেট দিয়ে, বিমানবন্দরের 8 নং গেট দিয়ে বের করার কথা ছিল, সেটি বের না করে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে ঠিক তার মরদেহটি আজকে আনা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। প্রথমত তার কথা ছিল যে তার কফিনটি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, তবে সেটি ব্যত্যয় করে তার মরদেহটি আনা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং এখান থেকে আগামীকালকে শাহবাগে নিয়ে যাওয়া হবে। সেখানে সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বীর শহীদ ওসমান হাদির মরদেহ। এবং তারপরই আপনি জানেন যে ঠিক 2টার পরে, 2টার সময়ই জানাজা অনুষ্ঠিত হবে আপনার মানিক মে এভিনিউতে, অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেটে যে রোডটিতে আছে সেই মানিক মে এভিনিউতে। সেখানে সর্বসাধারণের জানাজার পরে হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরিবারের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতেই মূলত বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার মরদেহের পাশেই, তার কবরের পাশেই তাকে সমাহিত করার কথা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এটি চূড়ান্ত করা হয়েছে যে জাতীয় বীর শরীফ ওসমান হাদির মরদেহ হৃদরোগ ইনস্টিটিউট থেকে সেখানে নেওয়া হবে। আপনি জানেন এর আগে 12ই ডিসেম্বর তাকে দুর্বৃত্তরা তাকে মাথায় গুলি করে এবং তারপরে 15 ডিসেম্বর তাকে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হসপিটাল এবং সেখানে সবশেষ গতকাল রাত 9:40 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং তাকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করা হয় এবং এই জাতীয় বীরকে জাতীয় বীরের মর্যাদা দিয়ে আগামীকালকে সমাহিত করা হবে। তো সময় ছিল আমার কাছে হাদির মরদেহে রাখা এবং তার পরবর্তীতে কি করা হবে সেই প্রক্রিয়ার সবশেষ খবর।
মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুলাই আন্দোলনের সম্মুখ সারির সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে যায় বিক্ষোভধরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা। এছাড়া বায়তুল মোকাররমে হাদি হত্যার বিচারের দাবি বিক্ষোভ করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে দিনভর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। হাদির মৃত্যুর সংবাদের পরই বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের পর শুক্রবার সকালেও শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। হাদি হত্যার বিচার দাবিতে এবং ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। জহুরুল হক জনি এবং সাইদুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ। শাহবাগ অসংখ্য আন্দোলন সংগ্রামের কেন্দ্র। এই শাহবাগে কত কর্মসূচিতে অংশ নিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার আগুনঝরা বক্তব্য আর স্লোগানে কেঁপেছে রাজপথ। সেই হাদি 7 দিন মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিঙ্গাপুরের হাসপাতালে। তার মৃত্যুর খবর দেশে আসার পর থেকেই ক্ষোভে ফুঁসছে শাহবাগ। বিভিন্ন স্থান থেকে আসা বিক্ষুব্ধ ছাত্র জনতা শুক্রবার সকাল থেকে জড়ো হন শাহবাগে। সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। হাদি হত্যার প্রতিবাদের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শাহবাগ। রাজপথেই জুমার নামাজ আদায় করেন তারা। দোয়া করেন ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায়। শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করে আন্দোলনকারীরা। শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষুব্ধ তারা। দেখেন, হাদি ভাই গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসছে। এখন ওনার যদি এই অবস্থা হয়, আগামীকাল আপনি বাংলাদেশে পলিটিশিয়ান কোথায় পাবেন, বুদ্ধিজীবী কোথায় পাবেন, কে কথা বলবে, কার নিরাপত্তা কে দিবে? ভারত সরকারকে আমি বলবো, প্লিজ আপনারা বাংলাদেশের অস্থিতিশীলতা কামনা করবেন না। যে ব্যক্তি হাদি ভাইকে খুন করেছে সেই ব্যক্তি বিদেশি 2টো অস্ত্র নিয়ে জেলে গেছিল, ধরা পড়ছিল। সেই ব্যক্তি আবার জেল থেকে বেরোলো, কে বের করলো? হাদি হত্যায় সরকারের ব্যর্থতার অভিযোগ অনেকের। আসিফ নজরুল সহ সকল উপদেষ্টাদের পদত্যাগ চাই। আমরা যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। এটাকে আমরা এক কথায় বলবো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। শহীদ ওসমান হাদি আমাদের জুলাই আন্দোলনের অন্যতম প্রতীক এবং যে কজন যুবক তরুণ রাজপথে বলিষ্ঠ ভূমিকার মধ্যে হাদি অন্যতম। এমন একজন তরুণ রাজনীতিবিদকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে আসামিরা পালিয়ে যাবে এবং দেশ, এটা আমরা চিন্তা করতে পারি না। বেলা যত গড়াতে থাকে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। সমাবেশ থেকে খুনিদের আশ্রয়দাতা ও আধিপত্যবাদীদের কড়া হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী বাংলা মোটরে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নিয়াজ মাকদুম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিয়াজ, বাংলা মোটরে তো আপনি আছেন, তো সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। এনসিপি নেতারা কি বলছেন সেখানে? সোমা, আমি এই মুহূর্তে আছি এনসিপির কার্যালয়ের সামনে।
কিছুক্ষণ আগে এখানে যে অবস্থান কর্মসূচি ছিল সেই কর্মসূচি শেষ হয়েছে এবং নেতাকর্মীরা এখান থেকে চলে গিয়েছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে এখানকার মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন তাদের বিরুদ্ধে একই সাথে ওসমান হাদি যে শহীদ হয়েছে তার যে অসমাপ্ত কাজ সেই কাজগুলো তারা করে যাবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সাথে গণমাধ্যমের উপরে যে গতকালকে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, সেই বিষয়ে তারা নিন্দা জানিয়েছেন। তারা বলছেন যে এরকম একটি প্রতিষ্ঠানের উপরে যে হামলা সেটি বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার উপরে হুমকি স্বরূপ। তারা বলতে চেয়েছেন যে ওসমান হাদি যে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে ছিলেন সেই লড়াইকে জারি রাখার জন্য এনসিপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সারা দেশে কর্মসূচি পালন করবে। তো এই ছিল এখানকার যে সবশেষ পরিস্থিতি, যে কর্মসূচি তারা পালন করেছেন। সন্ধ্যা 6টা থেকে শুরু করেছে এবং কিছুক্ষণ আগে এই কর্মসূচি এখানে শেষ করেছেন। তো আগামীকালকে যে জানাজা রয়েছে সেখানে তারা যাবেন এবং তাদের পরবর্তী কর্মসূচি তারা জানাবেন। এই ছিল এখানকার সবশেষ সময়। নিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আত্মপ্রকাশ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন শরীফ ওসমান হাদি। রাজপথে আন্দোলনের পাশাপাশি অন্যায় অনিয়মের সমালোচনা করে অল্প সময়ে পরিণত হন তরুণ জনপ্রিয় এর নেতায়। ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি হয়ে ওঠেন প্রতিবাদী কণ্ঠস্বর। বিস্তারিত কেফায়েত শাকিলের রিপোর্টে। তিনি এলেন, ঝলক দেখালেন এবং চলে গেলেন। শরীফ ওসমান বিন হাদি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে যার পরিচিতি মাত্র 15 মাসের, কিন্তু আগুন ঝরা বক্তব্য আর দৃঢ়চেতা মনোভাবের কারণে ক্ষণিকের এই সময়েই তিনি জয় করেছেন কোটি মানুষের মন। মাত্র 32 বছর বয়সী এই যুবক হয়ে উঠেছিলেন বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক। ওসমান হাদির আত্মপ্রকাশ হয়েছিল বাংলাদেশের চলমান রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তনের মানুষে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা জিইয়ে রাখতে তিনি গড়েছেন ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও কালচারাল ফ্যাসিজমের মোকাবিলায় গড়েছেন ইনকিলাব কালচারাল সেন্টারও। বাংলাদেশের স্বৈরাচারী প্রথার বিলোপ, জুলাই গণহত্যার বিচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের ব্যানারেই জারি ছিল তার কণ্ঠ। হাদি সমালোচনা করতে ছাড়েননি বিএনপি, জামাত কিংবা প্রভাবশালী দলগুলোরও। প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে হঠাৎ বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠা এই তরুণের জন্ম ঝালকাঠি জেলার নলছিটিতে। মাদ্রাসা শিক্ষক বাবার হাত ধরে তার শিক্ষা জীবনের শুরু মাদ্রাসাই। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই হাদি শিক্ষকতা করেছেন সাইফুস কোচিং সেন্টারে। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন তিনি। গেল বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় বসবাসের সুবাদে সেই অঞ্চলেই জড়িয়ে যান আন্দোলনে। 5 আগস্টের পর পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ খুনিদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার হন তিনি। সেই থেকেই রাজনীতিতে পরিচিত হয়ে ওঠেন ওসমান হাদি। আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই, আমি তার সাথে জুলুম করতে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। ভোটারদের কাছ থেকে তোলা টাকায় জনতার এমপি নির্বাচনের ধারণা ও নিয়মিত সেই টাকার স্বচ্ছ হিসাব প্রকাশ করেও সততার অনন্য নজির হয়েছেন তিনি। দেশের চলমান প্রথার বিপরীতে এসব ব্যতিক্রমী কর্মকাণ্ড হাদিকে যতটা জনপ্রিয় করে তুলেছিল ততটাই ক্ষোভ বাড়িয়েছে তার শত্রুদের। বিদেশের বিভিন্ন নম্বর থেকে আসতে থাকে হত্যার হুমকি, কিন্তু বিরামহীন হুমকি ন্যূনতম দমাতে পারেনি ওসমান হাদিকে, বরং তিনি দিয়েছেন গুলির সামনে বুক পেতে দেওয়ার ঘোষণা। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। কোনো হুমকিকেই পরোয়া করেননি তিনি, যার পরিণামেই আততায়ীর বুলেটে তার মস্তিষ্ক ভেদ করে। তারপর চলে প্রাণান্তকর এক লড়াই।
প্রথমে ঢাকা মেডিকেল, তারপর এভারকেয়ার হয়ে সিঙ্গাপুর। কিন্তু এক সপ্তাহের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে ওসমান হাদি চলে গেলেন না ফেরার দেশে। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। এভাবেই আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম, শহীদ শরীফ ওসমান বিন হাদি। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। ঝালকাঠি নলছিটি উপজেলার সন্তান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়ি ঝালকাঠি নলছিটির খাসমহল এলাকায়। তার বাড়িতে ভিড় করেছেন আত্মীয় স্বজন, অনুসারী, বন্ধু এবং পাড়া প্রতিবেশীরা। এ সময় উপস্থিত অনেকে হাদির সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। ওসমান হাদির স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এদিকে হাদির এমন মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন প্রতিবেশী এবং সহপাঠীরা। জুলাই বিপ্লবের পর ওসমান হাদির মতো একজন সাহসী এবং সক্রিয় নেতাকে কেন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার রাতে ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ পত্রিকা দুটো প্রকাশিত হয়নি, বন্ধ রয়েছে অনলাইন পোর্টালও। আজকের এই দিনটি গণমাধ্যমের জন্য কালো দিন বলে উল্লেখ করেছেন প্রথম আলো নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ। এদিকে প্রথম আলো ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছে নাগরিক সমাজ। প্রখ্যাত সাংবাদিক নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরের উপর হামলায়ও ক্ষোভ প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। বৃহস্পতিবার রাতে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে একদল বিক্ষোভকারী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় পত্রিকা দুটি। কার্যালয়গুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। পত্রিকা দুটিতে হামলার প্রতিবাদ জানাতে শুক্রবার বিকেলে প্রথম আলো ভবনের সামনে মানববন্ধন করে প্রথম আলোর সম্পাদক, সাংবাদিক সহ সব কর্মকর্তা কর্মচারীরা। এ সময় প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ বলেন, প্রথম আলোর শুরু থেকে ২৭ বছরে প্রথমবারের মতো পত্রিকা প্রকাশিত হয়নি। এটি গণমাধ্যমের জন্য কালো দিন। বাংলাদেশের বাক স্বাধীনতা, ভিন্ন মতের প্রকাশ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপরে একটি কঠিন আক্রমণ করা হয়েছে। একই সঙ্গে শুধু এটা প্রথম আলোর উপরে আক্রমণ নয়, একই সঙ্গে আমরা জানি ডেইলি স্টারের উপর আক্রমণ হয়েছে। আমরা খুব সুস্পষ্ট হয়ে বলতে চাই যে এটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। এটাকে নেতিবাচক করে তোলার জন্য, ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই এবং দাবি জানাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক, যারা দোষী ব্যক্তি তাদের খুঁজে বের করা হোক এবং তাদের বাংলাদেশের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। মানববন্ধনের কয়েক মিনিটের মধ্যে প্রথম আলোর সামনে বিভিন্ন স্লোগান দেয় একটি দল, যে কারণে সংক্ষিপ্ত সময়ে মানববন্ধন শেষ করে নিরাপদে আশ্রয় নিতে দেখা যায় প্রথম আলোর কর্মীদের। এসব ঘটনাকে কোনোভাবেই ক্ষোভের বহিঃপ্রকাশ বলতে নারাজ মানবাধিকার কর্মী নূর খান। বলেছেন, ক্ষোভের সুযোগ নিয়ে এটি একটি সন্ত্রাসী তৎপরতা। তারা সংবাদপত্রের কণ্ঠের উপর যে পা চাপা দিয়ে বসছে এটা খুব স্পষ্ট, এবং এটা কোনোভাবেই আন্দোলন বলা যাবে না বা ক্ষোভের বহিঃপ্রকাশও বলা যাবে না। ক্ষোভকে কাজে লাগিয়ে এটি একটি সন্ত্রাসী হামলা। শুধু পত্রিকা দুটিই নয়, বৃহস্পতিবার হামলার শিকার হয় ধানমন্ডি ৩২-এর সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনও। শুক্রবার সকালেও ধানমন্ডি ৩২-এ যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। আরেক দফা ভাঙচুর চালায় সেখানে। ভাঙচুরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে ছায়ানটে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম আলো এবং ডেইলি স্টার সম্পাদকদের সঙ্গে ফোন আলাপে তিনি এসব কথা বলেন। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। বলেন, প্রতিষ্ঠান দুটো এবং সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত এবং ন্যাক্কারজনক হামলা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার পাশে আছে বলেও আশ্বস্ত করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে। টেলিফোনে আলাপকালে সম্পাদকদের এবং সংবাদ মাধ্যমগুলো পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।
কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংগঠিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানানো হয়। এতে বলা হয়েছে, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে এটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে, এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা কোনোভাবে ব্যাহত হতে দেয়া যায় না। আসন্ন নির্বাচন এবং গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়, এগুলো একটি গুরুত্বপূর্ণ জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে যার জন্য শহীদ শরীফ ওসমান হাদী তার জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ এবং স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা, ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন বলেও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে সরকারের বিবৃতিতে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মৃত্যু এবং তৎপরবর্তী মব সন্ত্রাসের ঘটনায় সরকারকে দায়ী করেছেন। শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাসে তিনি সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। বলেন, দেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব সরকারের। শহীদ হাদীর মৃত্যুতে শোকার্ত জাতি যখন দোয়া করছে হাদীর আত্মার মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের ওপর হীন হামলা সংঘটিত হলো। এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। বলেন, সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে। হাদীর আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতেই হবে। বলেন, প্রায় 1 বছরেরও বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হল জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত 1 মাসের চেয়ে বেশি স্থিতিশীল জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান জাহিদ। বলেন, মেডিকেল বোর্ডের দেয়া উন্নত চিকিৎসা সেবা নিতে পারছেন বেগম জিয়া। এতে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও আগের চেয়ে উন্নতির দিকে। দ্রুতই তিনি সুস্থ হয়ে যাবেন বলে চিকিৎসকরা আশাবাদী বলেও জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ওনার শারীরিক অবস্থা গত 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে, এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছে। আপনাদেরকে এটুকুই বলবো যে উনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থার তুলনায় আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের দোয়ায় উনি মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে অনেকটা আগের চেয়ে বেশি ওনার অবস্থা স্থিতিশীল রয়েছে। ওনার সার্বিক সুস্থতার জন্য আপনারা সবাই দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আপনাদের মাধ্যমে। পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি সব কথা বলেন। আগে থেকে চিহ্নিত জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা উচিত ছিল বলেও মনে করেন তিনি। আরও জানান, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নিরাপত্তার বিষয়ে সরকার সহযোগিতা করছেন। 25 ডিসেম্বর 300 ফিট এলাকায় বড় পরিসরে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন বিএনপির এই নেতা। এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে ভেন্যু পরিদর্শন করেন বিএনপির শীর্ষ নেতারা। দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ভেন্যু পরিদর্শনে যান। তাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় এবং সালাউদ্দিন আহমেদ। এই সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আগামী 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। এরই মধ্যে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন এবং বিমানের টিকিটও কাটা হয়েছে। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দিন বেলা 11:55 ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। অফিসকে ভাঙচুর এবং আগুন জ্বালানোর মধ্য দিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চলছে এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চিহ্নিত বিভিন্ন স্থানে এবং ব্যক্তিকে হামলা করার, আক্রমণ করার, বাড়ি ঘরে হামলা করার যে পরিকল্পনা নিচ্ছে তার পিছনে একটি সুগভীর চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে।
তবে এটাও জানাতে চাই, এরকম কিছু ঘটনা করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, হাদির হত্যাকারীরা দেশের বাইরে পালিয়ে গিয়ে থাকলে কূটনৈতিক সহ সব চ্যানেল ব্যবহার করে দেশে ফিরিয়ে আনতে হবে। রাজধানীর শরীটোলায় রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত ছাত্রছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। তিনি আরও বলেন, সন্ত্রাস দিয়ে কখনো রাজনীতি টিকিয়ে রাখা যায় না। রাজনৈতিক অপ্রাসঙ্গিকতায় পড়েই আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, যা তাদের রাজনীতি চূড়ান্ত পরিসমাপ্তি ডেকে আনছে। অভিযোগ করেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, একথা গত ১৭ বছর ধরে বলা হচ্ছে। তাদের অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করলে কোনোভাবেই তাদের রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা যায় না। হাদির ওপর হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ইশরাক হোসেন। এই ঘটনার বিষয়ে বর্তমান সরকার কিংবা ভবিষ্যতে যে সরকারি আসুক না কেন তাদের আন্তরিক প্রশাসনিক পদক্ষেপ দেখতে চান তিনি। জনগণকে শান্ত থাকার আহ্বান জানান ইশরাক হোসেন। ঘটেছে হাদির উপরে, সেটার জন্য আমরা প্রশাসনিকভাবে যেই সরকারই আসবে অথবা যেই সরকার রয়েছে তারা আন্তরিকভাবে কি পদক্ষেপ নিচ্ছে আমরা দেখতে চাই। যদি তার শুটাররা দেশের বাইরে গিয়ে থাকেন তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বিভিন্ন চ্যানেল রয়েছে, ডিপ্লোম্যাটিক চ্যানেল রয়েছে, অন্যান্য কূটনৈতিক সেকেন্ডারি চ্যানেল থাকে, তার মাধ্যমে হলো এই শুটারদেরকে ফেরত নিয়ে আসতে হবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে দেশজুড়ে বিক্ষোভ, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে। জুমার নামাজের পর জুলাই ঐক্য ও ছাত্র শিবির বিক্ষোভ মিছিল বের করে। নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে জুলাই ঐক্যের ব্যানারে বিক্ষোভ করে সর্বস্তরের ছাত্র জনতা। খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা। জেলার সব মসজিদে হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাত। খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। হাদি হত্যার প্রতিবাদে জয়পুরহাটে সর্বদলীয় ছাত্রদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে জয়পুরহাট বাটার মোড় থেকে মিছিল বের হয়। এটি কেন্দ্রীয় মসজিদের চত্বর হয়ে শহর প্রদক্ষিণ করে। সড়ক অবরোধ ও থানা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল হয়েছে চাঁদপুরের কচুয়ায়। এ সময় বিশ্ব রোড সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ হয়েছে ফরিদপুরে। বিক্ষোভের অংশ হিসেবে পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় ছাত্র জনতা। ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান তারা। হাদির মৃত্যুতে ময়মনসিংহে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল হয়েছে। জুমার নামাজের পর নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে গাঙ্গিনার পাড় মোড়ে হয় সংক্ষিপ্ত সমাবেশ। হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। দুপুরে সাহেববাজার 0 পয়েন্ট থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা। জুমার পর কানাইখালী এলাকায় প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। এদিকে জুমার নামাজের পর বিক্ষোভের নগরীতে পরিণত হয় সিলেট। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির, ছাত্র মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, এনসিপি ও ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে হবিগঞ্জেও রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধরা। দুপুরে শহরের কোর্ট মসজিদ পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতা বিক্ষোভ দেখায়। হাদি হত্যার প্রতিবাদে সাতক্ষীরায়ও বিক্ষোভ মিছিল হয়েছে। বিভিন্ন মসজিদে হয়েছে দোয়া ও গায়েবী জানাজা। এছাড়া ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে হয়েছে বিক্ষোভ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাদি হত্যার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। ড্যামরা কালীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রূপগঞ্জের এনসিপি নেতাকর্মী সহ স্থানীয় ছাত্র জনতা। হত্যাকারীদের শাস্তির দাবিতে জামালপুরেও সড়ক ব্লকেড করে বিক্ষোভ হয়েছে। বিপ্লবী ছাত্র জনতা জুমার পর শহরের 5 রাস্তা মোড়ে বিক্ষোভ করে।
হাদিকে হত্যার প্রতিবাদ ও দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের টার্গেট কিলিংয়ের প্রতিবাদে নওগাঁয় কফিন মিছিল হয়েছে। জুমার পর শহরের নওজোয়ান মাঠ থেকে নওগাঁ ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চের আয়োজনে কফিন মিছিল হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। বগুড়ায় মসজিদে মসজিদে ছিল মাহফিলের আয়োজন। এছাড়াও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। রংপুরে শোক র্যালি ও সমাবেশ হয়েছে। জুমার পর আপামর বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে নগরীর জুলাই চত্বর থেকে র্যালি বের হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জেলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। এছাড়া নেত্রকোনা, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। হাদির মতো হত্যাকাণ্ড আরও হওয়ার আশঙ্কা জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট ডাক্তার জাহেদুর রহমান। বলেন, ভোট বানচালে দেশি বিদেশি স্বার্থান্বেষী শক্তি সক্রিয় রয়েছে, যাতে সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে এক ছায়া সংসদে এসব কথা জানান তিনি। শুক্রবারের বিতর্কে মাহবুবুর রহমান মোল্লা কলেজের বিতার্কিকদের হারিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক্তার জাহেদুর রহমান জানান, হাদি মৃত্যুর পর যেসব ঘটেছে তা দেশের জন্য বড় বিপদ সৃষ্টি করবে। এ ধরনের নৈরাজ্য নির্বাচনে প্রার্থী এবং ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করবে। ডাক্তার জাহিদ জানান, যারা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল তারা সহজে পরাজয় মেনে নেবে না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।